নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে 28শে ফেব্রুয়ারি সময়সীমা তারা ধার্য করেছে। তবে আমাদের সবার দাবি যে এসআইআর প্রক্রিয়া নিয়ে এত টালমাটাল, এত দোষারোপ পাল্টা দোষারোপ, চাপানুতর, সুপ্রিম কোর্টে গিয়ে দিদিমণির সওয়াল করা, সেই এসআইআর শেষ পর্যন্ত অন্তিম চরণে, এবং আমার ধারণা 28শে ফেব্রুয়ারি হয়তো পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে। এখন পূর্ণাঙ্গ ভোটার তালিকায় যে নির্ভুল ভোটার তালিকা, সেটাও নিশ্চয়ই সংশ্লিষ্টরা খতিয়ে দেখবেন। বিজেপি বলেছে যে পূর্ণাঙ্গ ভোটার তালিকাতেও যদি জল থাকে, এসআইআর এর পরে প্রকাশিত ভোটার তালিকাতেও যদি জল থাকে, তাহলে তারা আদালতের দ্বারস্থ হবে। তা পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর কমিশন নিয়ম অনুযায়ী সর্বদলীয় বৈঠক ডাকবেন, তারপরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। অনুমান করা যাচ্ছে দোল হোলি পেরিয়ে যাওয়ার পর মার্চের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। অনেক অনেক চাঞ্চল্যকর খবর আছে যে 8,508 জন বি গ্রেডের অফিসারকে রাজ্য সরকার যে তালিকা পাঠিয়েছিল, তাদের মধ্যে সামান্য কিছু অংশ এই ইয়ারও হিসাবে যোগদান করেছেন। নির্বাচন কমিশন বলছেন, দেখুন, পে স্কেল অনুযায়ী অনেকেই হয়তো বি গ্রেডের অফিসারদের সমতুল্য বেতন পান। দীর্ঘদিন কাজ করে 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 তারা এই পে স্কেলে উন্নীত হয়েছেন। কিন্তু তার মানে এই নয় বি গ্রেড অফিসারদের যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে, তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, টাইপিস্ট, এরা তো আর সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এটা নিয়ে কিন্তু জট পেকেছে। এই জট কিভাবে ছাড়ানো হবে সেটা হয়তো ভবিষ্যৎ বলবে। এবং নির্বাচন কমিশন এটাও বলেছে যে মহকুমা সদরে ভোটের গণনা যাতে না হয়, সব গণনা যাতে জেলা সদরে হয়। কিন্তু সব কেন্দ্রের গণনা জেলা সদরে করতে গেলে যে পরিকাঠামোর প্রয়োজন, সেটা কিভাবে কমিশন নিশ্চিত করবে সে নিয়ে আমাদের ভাবতে হবে। কিন্তু এসআইআর গিরে উত্তাপ তো কমছে না, উত্তাপ চলছে। এবং আগামী সপ্তাহ দুয়েক ধরে আরো টান টান কিছু নাটক আমরা দেখব, বঙ্গবাসী দেখবেই প্রত্যাশা করি। আপনাদের আরো একবার আবেদন জানাই সহায়তার জন্য। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের আর্থিক সহায়তা আমার কাছে চলে আসবে। আজকের প্রতিবেদনের নাম দিয়েছি কি, লাশ খুঁজছে তৃণমূল। দেখুন, পুনাতে পুরুলিয়ার একজন ভাই, তার রহস্য মৃত্যু হয়েছে বা অপঘাতে মৃত্যু হয়েছে। পুনার পুলিশ কি বলছে, हुई है। आगे का जो तपास रहेगा उसके बारे में आपको अधिक जानकारी तपास के बाद ही दी जाएगी। और ऐसा कुछ नहीं है कि किसी विशेष कम्युनिटी को टारगेट करके ये घटना की गई है, इस तरह का अभी तक हमारे तपास में का भी कहा गया कि ये वही बात मैं आपको बता रहा हूँ कि अभी तक हमने जितना तपास किया है उसमें इस तरह की कोई भी घटना सामने नहीं है, इस तरह का कोई भी क्लू सामने नहीं है कि किसी कम्युनिटी को टारगेट करके ये जो है वो क्राइम हुआ है। ये अचानक से हुआ क्राइम अभी तक जो है हमें हमारे नोटिस में आया, हमारे प्रयास में। এই যুবাটি মদ খেয়ে বচসা করেছিলেন, তার পরিণতিতে এই ঘটনা। মদ খেয়ে মাতলামি করার ভিডিও পুনের পুলিশ পেয়েছে। এবং এই যুবকটির দাদাও কিন্তু স্পষ্ট করে বলছেন না যে বাংলা ভাষায় কথা বলার জন্য তার ভাইকে খুন হতে হয়েছে। চাপের মুখে পড়ে বলেছেন হতেও পারে বাংলা ভাষায় কথা বলার জন্য। কিন্তু তৃণমূল দেখুন, দিদিমণি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে বাঙালি বাংলার উপর অত্যাচার। আরে মদ খেয়ে কেউ যদি বাওয়াল করে, কেউ যদি মাতলামি করে, তখন তো তার নত্যসত্ত্ব জ্ঞান থাকে না। বহু ঘটনা এরকম হয়, মদ খেয়ে বন্ধুদের মধ্যে বাড়াবাড়ি, সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটে, খুন পর্যন্ত হয়েছে। তা সবকিছুর মধ্যে বাঙালি আক্রান্ত, বাংলা ভাষায় কথা বললেই
নিগ্রহের মুখে পড়তে হচ্ছে। এই যে মিথ্যা ন্যারেটিভ তৃণমূল তৈরি করছে, এটা কিন্তু হালে পানি পাবে না। দেখবেন হালে পানি পাবে। মানুষ অতটা বোকা নয়। শুনলাম খোকাবাবু যাবেন, বাঙালি আক্রান্ত, বাংলা আক্রান্ত, আর বঙ্গেশ্বরী আর এয়ার অ্যাপারেন্ট হচ্ছে বাঙালির ঠিকাদার। যারা শিক্ষকদের চাকরি চুরি করে, যারা গরু, কয়লা, পাথর, বালি, চাকরি সব থেকে টাকা খায়, সর্বভোগ অলিক্ষুদায় নিজেকে খেয়ে নেবে, তারা হয়েছে বাংলার ঠিকাদার। ভাবুন ভাবুন শুধু। মানে ওই শকুনের মতো তাকিয়ে আছে। শকুন যেমন ভাগার থেকে লাশ খোঁজে, তৃণমূলও তেমনি তাদের রাজনৈতিক ন্যারেটিভ জোরদার তৈরি করার জন্য এরকম লাশ খুঁজছে বলে অনেকে বলছেন। মানে মদকে বাওয়াল করে কেউ যদি মারা যায় বা খুন হন বা অপঘাতে মৃত্যু হয়, আরে আমার একটা সহনাগরিক, তো প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক। মাত্র 24 বছর বয়স, পরিবার আছে, দায়িত্ব আছে, কিন্তু তার মৃত্যুর সঙ্গে বাংলায় কথা বলা, বাঙালি হওয়া এর কি যোগ আছে? লক্ষ লক্ষ বাঙালি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছেন, পরিযায়ী শ্রমিক আছেন, এমনি কাজ করছেন, দীর্ঘদিন আছেন, মিলে মিশে আছেন। কেউ তাদের বাংলায় কথা বলার জন্য নিগ্রহ করে না, আর তারা কোনো রকম ভেদাভেদের শিকারও হন না। পুনা, মুম্বাই, নাগপুর বহু বাঙালি আছে, পুজো আচ্ছা সবের সঙ্গে তারা যুক্ত, অর্গানাইজ করেন। মারাঠিদের সংস্কৃতির সঙ্গেও তারা মিশে গেছেন। মারাঠি বাঙালি বিয়ে হচ্ছে। আমি কিছুদিন আগে একটু ব্যাঙ্গালোর গেছিলাম কাজে, তো সেখানে তো অনেক, আমি মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিককে পেয়েছি, বাংলায় কথা হলো। কনস্ট্রাকশন কোম্পানিতে আছেন, একটা রাষ্ট্রায়ত্ত, 17 বছর ধরে, মুসলিম। আমি জিজ্ঞেস করলাম সমস্যা হচ্ছে কিছু, বলে না না, কিসের সমস্যা, সবাই আমরা ভালো আছি। এটাই কিন্তু বাস্তব। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি তা তো নয়, ঘটেছে, সেগুলো নিন্দাযোগ্য। উড়িষ্যাতে হয়েছে। আরে অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার বক্তব্য জানালেন, উড়িষ্যায় গেলেন। এরা এই বাঙালির ঠিকাদাররা একবারও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন? খোকাবাবু উড়িষ্যায় গেছেন, হরিয়ানা গেছেন। শুধু বলচাল, শুধু মিথ্যা ন্যারেটিভ তৈরি করা সফল হবে না। একটা রাজনৈতিক দলের যদি মতাদর্শ না থাকে না, তাদের দেউলিয়াপনাটা কিরকম স্পষ্ট হয়ে ওঠে এই ঘটনা থেকে তার প্রমাণ। একেবারে দেউলিয়া হয়ে গেছে। যতদিন সিপিএম ছিল ততদিন সিপিএম বিরোধী লড়াই করত। এখন সিপিএম এর নামও নিশান নেই, এখন বিজেপি প্রধান প্রতিপক্ষ, এখন এই ফলস ন্যারেটিভ খাওয়াতে চাইছে। আগে খুব চিৎকার করতো, এখন দেখছেন চিৎকারটা স্তীমিত হয়ে গেছে। দেখেছেন নো টেকার, আগে বলেছিলাম ফিউ টেকার, এখন বলছি নো টেকার। খোকাবাবু যেতেই পারেন, হেলিকপ্টারে যাবেন, বহুভাবে রস পালন করবেন, ভাব গম্ভীর ভাবে কিছু বড় বড় কথা বলবেন বিজেপির বিরুদ্ধে। ও তো পলিটিক্যাল স্টেটমেন্ট, নোবডি টেকস হিম সিরিয়াসলি। কিছু আমচা চামচা বেলচা আছে, তারা খোকাবাবুকে নেতা বানাবার জন্য প্রাণপাত করছেন, কিন্তু খোকাবাবু খোকাবাবুই থাকবেন। রাজনীতি করতে গেলে যে মূল মন্ত্রটা থাকা দরকার, মাটির কাছাকাছি থাকা, মানুষের সুখ দুঃখের অংশীদার হওয়া। হেলিকপ্টারে চড়ে গেলাম, পুলিশি নিরাপত্তায় থাকলাম, দামি গাড়ি করে ঘোরাফেরা করলাম, র্যাম্পে হাঁটলাম, বৈভবের আস্ফালন করলাম, অনর্জিত সম্পদকে পুঁজি করে, তিনি আর যাই হোক কোনোদিন জননেতা হতে পারেন না। তিনি এয়ার অ্যাপারেন্ট, সেই জন্য তারই বলচাল, এটাও মুখ থুবড়ে পড়বে এই ন্যারেটিভ। 12 তারিখে দেখলাম সাংবাদিক বৈঠক করছেন, নাট্য বসু সঙ্গে দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য। কি রবীন্দ্রনাথ আর বঙ্কিমের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়েছে বিজেপি।
বুঝুন ঠেলা। এত উর্বর মস্তিষ্ক এদের, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথের নাকি লড়াই বাঁধল। বিষয়টা কি? বন্দে মাতরম জাতীয় গান, এর 6টা স্তবক পুরোটাই গাওয়া হবে কিছু কিছু বিশেষ অনুষ্ঠানে, মানে রাষ্ট্রপতি আসছেন সেই অনুষ্ঠানে, জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে সেই অনুষ্ঠানে ইত্যাদি। তারপরে জাতীয় সঙ্গীত হবে। ন্যাশনাল সং, যেটা 3 মিনিট 10 সেকেন্ডের, সেটা আগে হবে ওই সমস্ত অনুষ্ঠানে। তারপর জাতীয় সঙ্গীত সম্ভবত 58 বা 59 সেকেন্ড। তা এর মধ্যে ওরা রবীন্দ্রনাথ এবং বঙ্কিমের মধ্যে বিজেপি বিরোধ লাগাতে চাইছে, এই ন্যারেটিভ খাওয়াতে চাইছে। কি দুর্দশা বাঙালি! মাধুকরী কবি, কুজাত, কাকশিল্পী, কোনো প্রতিবাদ নেই। এরা নাকি বাংলার বিদ্বজন, ইন্টেলেকচুয়াল। চেয়ার পরিষ্কার করতে করতে, চামচাবাজি করতে করতে নত্যসত্ত্ব জ্ঞানটাও হারিয়ে ফেলেছে। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার প্রতিমা করি মন্দিরে মন্দিরে, আলবাত গাওয়া হবে। বন্দে মাতরম অনুপ্রেরণা দিয়েছিল বিপ্লবীদের, মাতৃমন্ত্রে দীক্ষিত হয়ে পরাধীন ভারতকে লাঞ্ছনা থেকে মুক্ত করার সংকল্প নিয়েছিলেন বিপ্লবীরা। এ গান উদ্দীপ্ত করে। রবি ঠাকুরের পরামর্শে 3টে স্তবক সেই সময় রাখা হয়নি, সেটা 1937 সাল। 1950-এ যখন সংবিধান প্রণয়ন হলো তখনও এই সিদ্ধান্তটা রাখা হয়েছিল। তাহলে অদৃষ্টের সঙ্গে অভিসারের 78 বছর পেরিয়ে গেছে। রবি ঠাকুর যে বিষয়টা সেই সময় বিবেচনা করেছেন, সেই পরিস্থিতিকে ভারত এখন আছে? নেই তো। প্রত্যেকটা সিদ্ধান্ত বিচার করতে হবে সেই সময় কি প্রেক্ষিত ছিল তার উপর নির্ভর করে। সেদিনকের যে সিদ্ধান্ত ছিল, স্বাধীনতার লড়াইয়ে ব্যস্ত দেশ, শূন্য থেকে একটা দেশকে গড়ে তুলতে হবে, দেশভাগ হয়েছে, উদ্বাস্তু সমস্যা, বিভিন্ন জায়গায় দাঙ্গা হচ্ছে, তখনকার পরিস্থিতি। রবি ঠাকুর 37 সালে সুভাষ বোসকে চিঠিতে এটা কথা বলেছিলেন। তারপরে 10 বছর পরে স্বাধীনতা হয়েছে। সেই প্রেক্ষিতের কবিগুরু যা বলেছিলেন অত্যন্ত প্রাসঙ্গিক, সঠিক ছিল, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু অদৃষ্টের সঙ্গে অভিসারের 78 বছর পরে সেই সিদ্ধান্তকেই মেনে নিতে হবে, সেই সিদ্ধান্তই বদল হবে না, এটা তো হতে পারে না। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। দেখুন, ভারতবর্ষে তো লাইসেন্স পারমিট ছিল, কন্ট্রোলড ইকোনমি ছিল। 91 সালে সেই ধারণা থেকে আমরা বেরিয়ে গেলাম, 35 বছর হয়ে গেল। তখনও গেল গেল রব হয়েছে, কিন্তু এখন এটা টিনা ফ্যাক্টর হয়ে গেছে। তাই 37 সালে কবিগুরু পণ্ডিতজি সুভাষ বোস, মৌলানা আজাদ, আচার্য নরেন্দ্র দেবকে দিয়ে যে গঠিত কমিটি, সেই কমিটি সুপারিশ চেয়েছিল কবিগুরুকে। কবিগুরু তার সুপারিশ দিয়েছিলেন, তখন তা গ্রহণ হয়েছিল। সেই প্রেক্ষাপটে আজকে প্রেক্ষাপট বদলে গেছে, তাই পুরো স্তবক গাওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রত্যেক রাজ্যকে নির্দেশ দিয়েছে, কিন্তু বঙ্গেশ্বরে এই নির্দেশ মানবেন কিনা জানি না, তার ভোট ব্যাংক আছে। ওরে বাবা রে, একেই তো ভোট ব্যাংক ক্ষয়িষ্ণু, তারপরে আবার বন্দে মাতরম পুরো স্তবক গাইতে হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ। আমার ধারণা দিদিমণি এটা মানবেন না, মানবেন না। কিন্তু একজন গর্বিত ভারতবাসী হিসাবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের অমর সৃষ্টি, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, এখনো রক্ত চন্মন করে ওঠে, উদ্দীপ্ত হই আমরা। স্বাধীনতা পূর্বের বিপ্লবেরা এই মন্ত্রে জীবন পণ করে স্বাধীনতার লড়াই করেছিলেন। অসুবিধা কি আছে? এটা তো তাদের প্রতি সম্মান। সাহিত্য সম্রাটের 150 মানে বন্দে মাতরমের সৃষ্টির 150 তার
চরণে পুষ্পাঞ্জলি, গেল গেল রব তোলার কিছু নেই। আর তৃণমূলের এইসব কি বলবো, ব্রাত্য বাংলার অধ্যাপক ছিলেন, প্রেসিডেন্সিতে পড়াশোনা করেছেন, তৃণমূল করতে গিয়ে নিজের স্বতন্ত্র অস্তিত্বটা কিভাবে বিসর্জন দিয়েছেন, করুণা হয় ওনাকে দেখলে। রবীন্দ্রনাথ আর বঙ্কিমকে লড়াতে চাইছে বিজেপি। কোনো ইস্যু নেই তো, চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ বলছে এক ধাক্কা অর্ধ, মরিয়া হয়ে খড়কুটোর মতো যা পাচ্ছে তাই ধরছে, কখনো লাশ করছে, কখনো বঙ্কিম রবীন্দ্রনাথের মধ্যে কাল্পনিক বিরোধের গল্প ফেতে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.